জুড লার্ন চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের প্রথম অধ্যায় তথা প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায় হল বহির্জাত প্রক্রিয়াসমূহ ও সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল নদী। এই ভিডিওটিতে নদী সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সেই সঙ্গে আলোচনা করব মাধ্যমিক পরীক্ষায় নদী অংশ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয় সেই সমস্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়েও। নদী হলো স্বাভাবিক প্রবাহমান জলধারা, যা পার্বত্য অঞ্চলে বা উচ্চভূমি অঞ্চলে বৃষ্টির জল অথবা বরফ গলা জলে উৎপন্ন হয়ে অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে প্রবাহিত হয়। সংজ্ঞা আকারে আমরা বলতে পারি, ভূপৃষ্ঠের উপর দিয়ে ভূমির ঢাল অনুসারে প্রবাহিত যে স্বাভাবিক জলধারা বৃষ্টির জল, তুষার গলা জল, প্রস্রবণের জলে পুষ্ট হয়ে কোনো সমুদ্র, হ্রদে বা অন্য কোনো জলধারায় মিলিত হয় তাকে নদী বলে। পৃথিবীর দীর্ঘতম নদী হল নীলনদ এবং বৃহত্তম নদী হল আমাজন। নদীর উৎস, যে স্থান থেকে নদী উৎপত্তি লাভ করে তাকে নদীর উৎস বলে। যেমন গঙ্গা নদীর উৎস হল গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা। নদীর মোহনা, নদী যেখানে সাগর, হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে সেই মিলন স্থানকে নদীর মোহনা বলে। যেমন গঙ্গা নদীর মোহনা হল পশ্চিমবঙ্গের দক্ষিণে বঙ্গোপসাগর। উপনদী, উৎস থেকে সৃষ্টি হয়ে কোনো নদী যখন অন্য কোনো নদীতে এসে মেশে তখন তাকে ওই নদীটার উপনদী বলে। অন্যভাবে বলা যায়, প্রধান নদীর গতিপথের পার্শ্ববর্তী অঞ্চল থেকে অনেক ছোট ছোট নদী এসে প্রধান নদীতে মিলিত হয়, এগুলিকে বলা হয় উপনদী। যেমন গঙ্গা নদীর উপনদীগুলি হল যমুনা, গোমতী, ঘরঘরা, কোশি, গণ্ডক প্রভৃতি। শাখা নদী, মূল নদী থেকে যেসব নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোথাও গিয়ে মেশে তাদেরকে শাখা নদী বলে। যেমন ভাগীরথী, হুগলি হল গঙ্গা নদীর প্রধান শাখা নদী। নদী উপত্যকা, উৎস থেকে মোহনা পর্যন্ত যে খাতের মধ্য দিয়ে জলধারা প্রবাহিত হয় তাকে নদী উপত্যকা বলে। নদী সঙ্গম, দুটি নদীর মিলিত স্থান হল নদী সঙ্গম। যেমন গঙ্গা ও যমুনা এলাহাবাদ সঙ্গম। নদী অববাহিকা, মূল নদী, তার উপনদী ও শাখা নদী সহ উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই বিস্তীর্ণ ভূমিভাগকে নদী অববাহিকা বলে। আমাজন নদীর অববাহিকা হল পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। দোয়াব, একই নদী অববাহিকার পাশাপাশি প্রবাহিত দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে। পার্সি শব্দ দোয়াব, দো অর্থাৎ দুই, অব মানে জল বা নদী। যেমন ভারতের গঙ্গা ও যমুনা নদীর দোয়াব অংশে আগ্রা, এলাহাবাদ প্রভৃতি শহর অবস্থিত। জল বিভাজিকা, পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমির ভৌগোলিক নাম জলবিভাজিকা।
জলবিভাজিকা দুটি নদী অববাহিকাকে পৃথক করে রাখে, যেমন সাতপুরা পর্বত নর্মদা ও তাপ্তি নদীর জলবিভাজিকায় রূপে অবস্থিত। ধারণ অববাহিকা পর্বতের উপর থেকে পাদদেশ পর্যন্ত যে বিরাট অংশের জল মূল নদীতে এসে পড়ে সেই অঞ্চলটিকে ওই নদীর ধারণ অববাহিকা বলে। অর্থাৎ নদী অববাহিকার মধ্যে পার্বত্য অংশে নদী যতটুকু অংশ অধিকার করে আছে তাকে ধারণ অববাহিকা বলে। অন্তঃবাহিনী নদী যে নদী কোনো দেশের মধ্যে উৎপন্ন হয়ে সেই দেশের মধ্যেই কোনো হ্রদ বা জলাশয়ে গিয়ে মেশে তাকে অন্তঃবাহিনী নদী বলে। যেমন ভারতের লুনি রাজস্থানের আনাসাগর থেকে উৎপন্ন হয়ে কচ্ছের রণে মিলিত হয়েছে, তাই এটি একটি অন্তঃবাহিনী নদী, তাই লুনি একটি অন্তঃবাহিনী নদী। আন্তর্জাতিক নদী যে নদী একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। যেমন সিন্ধু, ব্রহ্মপুত্র, রাইন। সিন্ধু নদী চীন, ভারত এবং পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ব্রহ্মপুত্র নদী চীন, ভারত ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নিত্যবহ নদী যেসব নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। এই নদীগুলি সাধারণত উচ্চ পার্বত্য অঞ্চলের হিমবাহ বা বরফ গলা জল থেকে সৃষ্টি হয়। মানচিত্রে এই নদীগুলিকে নীল রঙে দেখানো হয়, যেমন গঙ্গা নদী, সিন্ধু নদী প্রভৃতি। অনিত্যবহ নদী যেসব নদীতে সারা বছর জল থাকে না, কেবলমাত্র বর্ষাকালে জল থাকে তাকে অনিত্যবহ নদী বলে। মালভূমি বা অন্য কোনো উচ্চভূমিতে সৃষ্টি হওয়া এই নদীগুলির জলের উৎস সাধারণত বৃষ্টির জল। মানচিত্রে এই নদীগুলিকে কালো রঙে দেখানো হয়, যেমন কাবেরী নদী, দামোদর নদী প্রভৃতি। নদী প্রবাহ ও আদর্শ নদী নদী প্রবাহ বা নদীর বিভিন্ন গতির সংক্ষিপ্ত পরিচয়। নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত গতিপথের ঢাল ও স্রোতের পার্থক্য অনুযায়ী নদীতে তিনটি গতি দেখা যায়, যথা উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা সমভূমি প্রবাহ, নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। উচ্চগতি বা পার্বত্য প্রবাহ উৎস থেকে নদী যতদূর পর্যন্ত পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় তাকে নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহ বলে। এই অংশে ভূমির ঢাল খুব বেশি, এই কারণে এই প্রবাহে নদীর প্রধান কাজ ক্ষয় করা। যেমন গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ হল গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত। মধ্যগতি বা সমভূমি প্রবাহ পার্বত্যভূমি ছেড়ে নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন নদীর সেই গতিপথের নাম মধ্যগতি বা সমভূমি প্রবাহ। এই অংশে ভূমির ঢাল কমে যাওয়ায় নদী প্রধানত বহন ও সঞ্চয়ে কাজ করে। যেমন গঙ্গা নদীর মধ্যগতি হল হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত। নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ
উচ্চ ও মধ্য প্রবাহের পর অত্যন্ত মৃদু ভূমিঢালের উপর দিয়ে এঁকে বেঁকে নদী মোহনা পর্যন্ত প্রবাহিত হয়। নদীর সেই প্রবাহকে নিম্নগতি বা সমভূমি প্রবাহ বলে। এই সময় নদীর গতি এবং শক্তি এতই কমে যায় যে ক্ষয়কাজ একেবারে বন্ধ হয়ে যায়। সামান্য বহন কাজ হলেও নদীর মূল কাজ হয় সঞ্চয়। যেমন গঙ্গার নিম্ন প্রবাহ রাজমহল পাহাড় থেকে মোহনা পর্যন্ত অর্থাৎ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর বিভিন্ন গতিপথ আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে। পার্বত্য অঞ্চলে এটা উচ্চ প্রবাহ, তারপর আসছে মধ্য প্রবাহ এবং সর্বশেষ ভাগ হচ্ছে নিম্ন প্রবাহ। এটি মোহনার কাছে অবস্থান করছে। উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর প্রধান কাজ। উচ্চ প্রবাহে ভূমির ঢাল অত্যন্ত বেশি। নদী এখানে তীব্র গতিতে বয়ে চলে, ফলে প্রবলভাবে ক্ষয় কাজ করে। তবে ক্ষয় কাজ পার্শ্ব ক্ষয় অপেক্ষা নিম্ন ক্ষয়ের পরিমাণ অনেক বেশি। মধ্যপ্রবাহে ভূমির ঢাল অনেক কমে যায়। নদীতে জলের পরিমাণ বাড়ে, এই অংশে নদী কিছুটা ক্ষয় করে। তবে ক্ষয় বলতে নিম্ন ক্ষয় নয়, পার্শ্ব ক্ষয়ের পরিমাণটাই বেশি হয়। নদী এই অংশে পার্শ্ব ক্ষয় করে এবং বহন কাজ করে। নিম্ন প্রবাহে ভূমির ঢাল একেবারে কমে যাওয়ায় নদীর গতি কমে যায়। নদী এই অংশে সামান্য বহন করলেও নদীর প্রধান কাজ হয় সঞ্চয়। আদর্শ নদী কাকে বলে? যে নদীর গতিপথে উচ্চ গতি বা পার্বত্য প্রবাহ, মধ্য গতি বা সমভূমি প্রবাহ, নিম্ন গতি বা বদ্বীপ প্রবাহ, এই তিন প্রকার গতিপথ সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়, তাকে আদর্শ নদী বলে। যেমন গঙ্গা, সিন্ধু, নীলনদ, আমাজন, মিসিসিপি প্রভৃতি নদীগুলোকে আদর্শ নদী বলা হয়। পরের ভিডিওতে নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি অর্থাৎ ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলিকে সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণগুলিকে অ্যানিমেশন সহযোগে উপস্থাপন করা হবে। সবার আগে ভিডিওটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে। এই বিষয়টির উপর মাধ্যমিক পরীক্ষায় রচনাধর্মী প্রশ্নে একাধিকবার প্রশ্ন দেওয়া হয়েছে। কোনো বছর প্রশ্ন দেওয়া হয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বিবরণ দাও, কোনো বছর দেওয়া হয়েছে পার্বত্য প্রবাহে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বিবরণ দাও, আবার কোনো বছর এসছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ সম্পর্কে চিত্র সহ আলোচনা করো। আমরা আলোচনায় চলে যাই। উৎস থেকে মোহনা পর্যন্ত নদী তার গতিপথে তিনটি কাজ করে: 1 ক্ষয়, 2 বহন এবং 3 সঞ্চয় কাজ। এগুলির মধ্যে নদী ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি মূলত নদীর উচ্চ গতিতে লক্ষ্য করা যায়। এই ভূমিরূপগুলি হল ভি আকৃতির উপত্যকা ও গিরিখাত, আই আকৃতির উপত্যকা ও ক্যানিয়ন, জলপ্রপাত, খরস্রোত, আবদ্ধ শৈলশিরা, প্রপাতকূপ, মন্থকূপ প্রভৃতি। ভি আকৃতির উপত্যকা ও গিরিখাত। নদীর পার্বত্য প্রবাহে ভূমির ঢাল অধিক থাকায় নদীগুলি প্রবলভাবে নিম্নক্ষয় করে। এজন্য নদী উপত্যকাগুলি প্রথমে
আই আকৃতির হয়ে থাকে। পরবর্তীতে আবহবিকার ধস প্রভৃতির প্রভাবে চড়া হয়ে ভি আকৃতি ধারণ করে। তাহলে প্রথমে নদী উপত্যকা আই হচ্ছে, পরবর্তীকালে পার্শ্বক্ষয় হচ্ছে, অল্প পরিমাণে পার্শ্বক্ষয় হয়ে নদীটা চড়া হয়ে ভি আকৃতি ধারণ করছে। অত্যন্ত গভীর ও খুব সংকীর্ণ ইংরাজি ভি আকৃতির নদী উপত্যকাকে গিরিখাত বলা হয়। গিরিখাতের বৈশিষ্ট্য: আর্দ্র জলবায়ুর পার্বত্য অঞ্চলে গিরিখাত গড়ে ওঠে। গিরিখাতের পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয়ের পরিমাণ বেশি হয়, আর গিরিখাতের আকৃতি হয় ভি অক্ষরের মতো। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র প্রভৃতি নদীর গতিপথে অসংখ্য গিরিপথ লক্ষ্য করা যায়। তবে চীনের ইয়াংশিকিয়াং নদীর ইছাং হল পৃথিবীর বৃহত্তম গিরিখাত। ক্যানিয়ন: আই আকৃতির উপত্যকা ও ক্যানিয়ন। শুষ্ক ও প্রায় শুষ্ক পার্বত্য প্রবাহে ভূমির ঢাল অধিক থাকায় নদীগুলি প্রবলভাবে নিম্নক্ষয় করে, কিন্তু বৃষ্টিপাতের স্বল্পতার জন্য নদী উপত্যকাগুলির পার্শ্বক্ষয় অত্যন্ত কম হয়। এর ফলে ইংরাজি আই আকৃতির অত্যন্ত গভীর ও খুব সংকীর্ণ গিরিখাতের সৃষ্টি হয়, যাকে বলা হয় ক্যানিয়ন। তাহলে গিরিখাতের ক্ষেত্রে ভি আকৃতি থাকছে, কিন্তু ক্যানিয়নের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আই আকৃতির হয়ে যাচ্ছে। ক্যানিয়নের বৈশিষ্ট্য: এক বৃষ্টি বিরল মরুপ্রায় শুষ্ক পার্বত্য অঞ্চল বা উচ্চভূমি অঞ্চলে ক্যানিয়ন সৃষ্টি হয়। নিম্নক্ষয় বেশি হয়, পার্শ্বক্ষয় এখানে হয় না বললেই চলে। ইংরাজি আই আকৃতির উপত্যকার সৃষ্টি হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন। জলপ্রপাত: নদীর গতিপথ বা ঢাল হঠাৎ খাড়াভাবে নেমে গেলে জলরাশি প্রবল বেগে ঢালের উঁচু অংশ থেকে নিচে সশব্দে আছড়ে পড়ে, একে জলপ্রপাত বলে। বিভিন্ন কারণে জলপ্রপাতের সৃষ্টি হয়। প্রথমে শিলাস্তরের বিন্যাস: নদীর গতিপথে কঠিন ও নরম শিলাস্তর অনুভূমিক, উলম্ব বা তির্যকভাবে পরস্পর অবস্থান করলে কঠিন শিলা অপেক্ষা নরম শিলা বেশি ক্ষয় হয়ে নিচু হয় ও জলপ্রপাতের সৃষ্টি হয়। চ্যুতি: নদীর গতিপথে আড়াআড়িভাবে চ্যুতি সম্পন্ন হলেও জলপ্রপাত সৃষ্টি হয়। ঝুলন্ত উপত্যকা: হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ঝুলন্ত উপত্যকাতেও জলপ্রপাত সৃষ্টি হয়। পুনর্যৌবন লাভ: নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট নিক বিন্দুতেও জলপ্রপাত সৃষ্টি হয়। মালভূমির প্রান্তভাগ: মালভূমির খাড়াভাবে সমভূমিতে অবতরণের স্থলেও জলপ্রপাত সৃষ্টি হয়। এখানে হচ্ছে মালভূমি আছে, মালভূমি যেখানে শেষ হচ্ছে এবং সমভূমি মিলছে, সেখানে উপর থেকে নদীর জল নিচে আছাড় খেয়ে পড়ছে এবং জলপ্রপাতের সৃষ্টি হচ্ছে। জলপ্রপাতের শ্রেণীবিভাগ: প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী জলপ্রপাত তিন প্রকার: ক্যাটারাক্ট, র্যাপিড আর কাসকেড। ক্যাটারাক্ট জলপ্রপাত: জলপ্রপাতে বিপুল জলরাশি যখন প্রবল গতিতে ফুলে ফেঁপে প্রবাহিত হয় তখন তাকে ক্যাটারাক্ট বলে। তার মানে যে জলপ্রপাতে বিপুল পরিমাণে জলরাশি প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে ক্যাটারাক্ট। র্যাপিড: নদীর প্রবাহ অপেক্ষাকৃত ধীরে
নিচের দিকে নামলে তাকে র্যাপিড বলে। তাহলে অপেক্ষাকৃত ধীরে যখন জলটা প্রবাহিত হচ্ছে উপর থেকে নিচের দিকে তখন র্যাপিড। আর কাসকেড, জলপ্রপাতের জলধারা বেশ কয়েকটি ধাপের মাধ্যমে নিচের দিকে নামলে, এই ছবিতে দেখা যাচ্ছে ধাপে ধাপে জল নামছে, ধাপের মাধ্যমে নিচের দিকে নামলে তাকে কাসকেড বলে। উদাহরণ, ভারতের উচ্চতম জলপ্রপাত কর্ণাটক রাজ্যের শরাবতী নদীর যোগ জলপ্রপাত। আর পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল ভেনেজুয়েলার সাল্টো অ্যাঞ্জেল। এখানে আমরা যে জলপ্রপাতের তিনটে ভাগ দেখলাম আর একবার আমরা মনে করে নেই। ক্যাটারাক্টের ক্ষেত্রে হচ্ছে বিপুল জল প্রবাহিত হচ্ছে, র্যাপিডের ক্ষেত্রে নদী প্রবাহ অপেক্ষাকৃত ধীরে নিচের দিকে নামছে, আর কাসকেডের ক্ষেত্রে জলপ্রপাতের জলধারা কয়েকটি ধাপের মাধ্যমে নিচের দিকে নামছে। খরস্রোত, আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলে নদীর গতিপথে কঠিন ও কোমল শিলের স্তর উলম্বভাবে অবস্থান করলে অসম ক্ষয়কার্যের ফলে জলধারা ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে নিচের দিকে নামে, একে খরস্রোত বলে। খার্তুম থেকে আসোয়ান পর্যন্ত নীল নদের গতিপথে 6টি বিখ্যাত খরস্রোত লক্ষ্য করা গেছে বা যায়। প্রপাতকূপ, জলপ্রপাতের নিচে প্রবল জলস্রোতের আঘাতে সৃষ্ট বিশাল আকার হাঁড়ির মতো গর্তকে প্রপাতকূপ বলে। প্রপাতকূপের বৈশিষ্ট্য, প্রপাতকূপ সৃষ্টি নির্ভর করে জলপ্রপাতের উচ্চতা, জলের পরিমাণ কতটা আছে, জলে বাহিত প্রস্তরখণ্ডের পরিমাণের উপর। এগুলোর উচ্চতা যদি কম হয় তাহলে প্রপাতকূপের পরিমাণটাও কম হবে, জলের পরিমাণ কম হলেও কম হবে, জলবাহিত প্রস্তরখণ্ডের পরিমাণের উপরও নির্ভর করছে। অবঘর্ষ ক্ষয় ও প্রবাহজনিত ক্ষয় প্রক্রিয়ায় প্রপাতকূপ সাধারণত সৃষ্টি হয়ে থাকে। প্রায় প্রতিটি জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপ দেখা যায়। যেমন সুবর্ণরেখা নদীর হুড্র জলপ্রপাত তো প্রপাতকূপ লক্ষ্য করা যাচ্ছে। মন্থকূপ, জলস্রোতে বাহিত শিলাখণ্ডগুলি অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশে ক্ষয় করে ছোট ছোট গোলাকার গর্তের সৃষ্টি করে। নদীর সঙ্গে যে নুড়ি কাঁকর পাথর গিয়েছে সেগুলো নদী বক্ষে আঘাত পেয়েছে, আঘাত পেয়ে ছোট ছোট গোলাকার গর্ত তৈরি করেছে। এই আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে জলঘূর্ণি সৃষ্টি হয়েছে, তার ফলে যে ছোট ছোট গোলাকার গর্ত তৈরি হয়েছে সেই গর্তগুলোকেই বলছে মন্থকূপ। বৈশিষ্ট্য কি? অবঘর্ষ ও বুদ্বুদ ক্ষয়ের মাধ্যমে এই গোলাকার গর্তের সৃষ্টি হয়েছে। মন্থকূপের পরিধি কয়েক সেমি থেকে কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে এবং গভীরতা পরিধি থেকে বেশি হয়। ঝাড়খণ্ডের খড়খাই নদীর গর্ভে এরূপ মন্থকূপ প্রচুর লক্ষ্য করা যায়। নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি পরের ভিডিওটিতে আলোচনা করা হবে। সবার আগে ভিডিওটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবে না। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে আমরা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপগুলি সম্পর্কে। তবে তার আগেই আমরা জেনে নেব বিগত বছরগুলিতে মাধ্যমিক পরীক্ষায় নদী অধ্যায়ের এই অংশ থেকে কি কি প্রশ্ন এসেছে। মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন দেওয়া হয়েছে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বিবরণ দাও। কোনো বছর দেওয়া হয়েছে সমভূমি প্রবাহে
ও বদ্বীপ প্রবাহে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বিবরণ দাও। আবার কোনো বছর দেওয়া হয়েছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। তাহলে আমরা এবার আলোচনায় প্রবেশ করি। পার্বত্য প্রবাহে নদী প্রধানত ক্ষয় কাজ করে। সমভূমি প্রবাহে বা মধ্যগতিতে নদী মূলত বহন কাজ করলেও কিছুটা পার্শ্বক্ষয় এবং সঞ্চয় কাজও করে থাকে। নিম্নগতিতে বা বদ্বীপ প্রবাহে নদীর প্রধান কাজ হল অবক্ষেপণ বা সঞ্চয়। নদীর সঞ্চয় কার্যের ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হল পলল শঙ্কু ও পলল ব্যজনী, নদী বাঁক, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, বদ্বীপ প্রভৃতি। পলল শঙ্কু ও পলল ব্যজনী। পার্বত্য অঞ্চল পেরিয়ে নদী যখন সমভূমিতে নেমে আসে তখন নদী উপত্যকার ঢাল হঠাৎ কমে যাওয়ায় নদীর বহন ক্ষমতা ও স্রোতের বেগ দুই কমে যায়। এই অবস্থায় নদী উপত্যকায় পলি, বালি, নুড়ি, কাঁকর প্রভৃতি শঙ্কুর আকারে সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে পলল শঙ্কু বলে। পলল শঙ্কুর উপর দিয়ে নদী বিভিন্ন খাতে বা ধারায় প্রবাহিত হয়ে পলল শঙ্কুটি হাত পাখার মতো দেখতে অর্ধগোলাকার আকৃতি ধারণ করলে তাকে পলল ব্যজনী বলে। এখানে ছবিতে দেখানো হচ্ছে পলল ব্যজনী, এখানেও ছবিতে পলল ব্যজনীটা দেখানো হয়েছে। পলল শঙ্কুর বৈশিষ্ট্য। পলল শঙ্কুর আকৃতি শঙ্কু বা ত্রিভুজের মতো হয়ে থাকে। এর উচ্চতা পলল ব্যজনী অপেক্ষা বেশি হয় এবং ঢাল পলল শঙ্কুর ঢাল কিছুটা খাড়া প্রকৃতির হয়ে থাকে। আর পলল ব্যজনীর ক্ষেত্রে যদি বৈশিষ্ট্য দেখি তাহলে এর আকৃতি অর্ধগোলাকার বা হাত পাখার মতো হয়, এজন্য পলল ব্যজনীকে পলল পাখাও বলে। পলল ব্যজনীর উচ্চতা পলল শঙ্কু অপেক্ষা কিছুটা কম হয়। পলল ব্যজনী সাধারণত মৃদু ঢাল বিশিষ্ট হয়ে থাকে। নদী বাঁক। তুরস্কের বাঁকবহুল মেন্ড্রুস নদীর নাম অনুসারে মেন্ডার কথাটি এসেছে। সমভূমি প্রবাহে ভূমির ঢাল হ্রাস পাওয়ার জন্য এবং নদীবাহিত বোঝার পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য নদী এঁকে বেঁকে সর্পিলা আকারে প্রবাহিত হয়, মানে সাপের মতো প্রবাহিত হয় এবং নদীতে অসংখ্য বাঁক দেখা যায়। এই বাঁকগুলিকেই নদী বাঁক বা মিয়েন্ডার বলে। এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি নদী এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, এই বাঁকগুলোকে বলা হচ্ছে মিয়েন্ডার। মিয়েন্ডার বা নদী বাঁক। মিয়েন্ডার বলা হচ্ছে কেন? মেন্ড্রোস নদীর নাম অনুসারে একে মিয়েন্ডার বলা হচ্ছে। মিয়েন্ডার বা নদী বাঁকের বৈশিষ্ট্য: 1. নদী বাঁকের যে অংশে জলস্রোত আঘাত করে সেখানে ক্ষয় হয় এবং বিপরীত অংশে সঞ্চয় হয়। সাধারণত নদী খাতের অবতল ঢালে ক্ষয় এবং উত্তল ঢালে সঞ্চয় হয়ে থাকে। নদীতে চুলের কাঁটার মতো অসংখ্য বাঁক সৃষ্টি হয়। নদী বাঁকের সঞ্চয়কে পয়েন্ট বার সঞ্চয় বলে। নদী বাঁক মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে পরবর্তীতে অশ্বক্ষাকৃতি হ্রদ সৃষ্টি হয়। ভারতের প্রধান নদী গঙ্গার মধ্য ও নিম্ন প্রবাহে অসংখ্য নদী বাঁক দেখা যায়।
প্লাবনভূমি সমভূমি প্রবাহে বা বদ্বীপ প্রবাহে ভূমির ঢাল কম হওয়ায় নদীবাহিত উপাদানগুলি নদীর তলদেশে সঞ্চিত হয়ে নদীর খাতের গভীরতা কমিয়ে দেয়। ফলে বর্ষাকালে অতিরিক্ত জল নদীতে এসে পড়লে নদীতে প্লাবন সৃষ্টি হয়। প্লাবনের ফলে নদীর উভয় তীরে সূক্ষ্ম পলি, বালি, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে যে নতুন ভূমির সৃষ্টি হয় তাকে প্লাবনভূমি বলে। প্লাবনভূমির বৈশিষ্ট্য: 1. প্লাবনভূমি সমতল, প্লাবনভূমি হচ্ছে সমতল এবং উর্বর প্রকৃতির হয়। প্লাবনভূমি বন্যার কারণে সৃষ্টি হওয়ার জন্য একে বন্যা গঠিত সমভূমিও বলা হয়। সাধারণত প্লাবনভূমি দৈর্ঘ্য 50 থেকে 60 কিমি হয়ে থাকে এবং প্রস্থে কয়েকশো মিটার থেকে কয়েক কিমি পর্যন্ত হয়ে থাকে। প্লাবনভূমিতে আমরা স্বাভাবিক বাঁধ, পলিমাটির স্তূপ, জলাভূমি প্রভৃতি দেখতে পাই। গঙ্গা, ব্রহ্মপুত্র, নীলনদ, আমাজন প্রভৃতি নদী অববাহিকায় প্লাবনভূমি দেখা যায়। চিত্রে আমরা প্লাবনভূমি দেখতে পাচ্ছি। এখানে চিত্রে হচ্ছে প্লাবনভূমি, পাশে স্বাভাবিক বাঁধ, নদী। প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ এবং নদী দেখানো হয়েছে, নদী উপত্যকা। স্বাভাবিক বাঁধ প্লাবনের সময় নদীর দুই পাড়েই সবচেয়ে বেশি পলি সঞ্চিত হয়। নদীর দুই পাশে পলি সঞ্চিত হচ্ছে। বারে বারে এইভাবে পলি, বালি, কাদা সঞ্চিত হলে তা বাঁধের মতো উঁচু হয়ে যায়। এখানে দেখা যাচ্ছে বাঁধের মতো উঁচু হয়ে আছে নদীর দুই পাশে। প্রাকৃতিক প্রক্রিয়ায় এই বাঁধ তৈরি হয় বলে এর নাম স্বাভাবিক বাঁধ। বৈশিষ্ট্য: স্বাভাবিক বাঁধ কোনো নদীপথের সমান্তরালে গড়ে ওঠে। প্লাবনভূমি তল থেকে স্বাভাবিক বাঁধ 3 থেকে 6 মিটার উঁচু হয়ে থাকে। স্বাভাবিক বাঁধ 1.5 থেকে 2 কিমি চওড়া হতে পারে। অনেক সময় স্বাভাবিক বাঁধের পশ্চাতে জলাশয়ও দেখা যায়। এখানে জলাশয় দেখা যাচ্ছে। এখানে চিত্রে এটা হচ্ছে স্বাভাবিক বাঁধ। এখানে স্বাভাবিক বাঁধকে চিহ্নিত করা হয়েছে। ভাগীরথী নদীর পশ্চিম পাড়েও স্বাভাবিক বাঁধ লক্ষ্য করা যায়। অশ্বক্ষুরাকৃতি হ্রদ মধ্যগতির শেষ ভাগে ও নিম্ন গতিতে পরিত্যক্ত নদী বাঁধ থেকে ঘোড়ার খুরের মতো দেখতে যে হ্রদ সৃষ্টি হয় তাকে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়? প্রথমে সমভূমি প্রবাহে নদী খুব এঁকে বেঁকে প্রবাহিত হয়। নদীবাঁকের অবতল ঢালে জলস্রোতের আঘাতে ক্ষয় বেশি হয় এবং নদীবাঁকের উত্তল ঢালে ওই ক্ষয়প্রাপ্ত পদার্থসমূহ জমা হয়। তাহলে অবতল ঢলে ক্ষয় এবং অবতল ঢালে হচ্ছে ক্ষয় এবং উত্তল ঢালে হচ্ছে সঞ্চয়। এর মাধ্যমে নদীর বাঁকটা আরো বাড়ছে। তারপরে কি হচ্ছে? পার্শ্বক্ষয়ের কারণেই দুটি বাঁকের মধ্যবর্তী অংশটি, দুটো বাঁক তার মধ্যবর্তী অংশ ক্ষয় পেয়ে সংকীর্ণ হতে হতে অবশেষে জুড়ে যায়। তাহলে মাঝখানে অংশটা কি হচ্ছে? ক্ষয় পেয়ে জুড়ে যাচ্ছে। নদী তখন সোজা পথে বয়ে চলে। নদী তখন সোজা পথে বয়ে চলছে। এই অবস্থায়
পরিত্যক্ত বা অবশিষ্ট বাঁকটি হ্রদের মতো অবস্থান করে। এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে পরিত্যক্ত অংশটি হ্রদ আকারে অবস্থান করছে। দেখতে ঘোড়ার খুরের মতো হওয়ায় এই ধরনের হ্রদকে অশ্বক্ষরাকৃতি হ্রদ বলে। গঙ্গা নদীর নিম্ন অববাহিকায় অসংখ্য অশ্বক্ষরাকৃতি হ্রদ দেখা যায়। বদ্বীপ নদীর নিম্ন গতিতে মোহনার কাছে নদীর গতিবেগ একেবারে কমে যায়। এই অবস্থায় নদী তার বহন করে আনা পলি, কাদা, বালি প্রভৃতি সমস্ত পদার্থই এই অংশে সঞ্চয় করে। ফলে এইভাবে সঞ্চয়ের ফলে নদী মোহনার কাছে মাত্রাহীন বা গ্রিক অক্ষর ডেল্টার মতো আকৃতির যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বদ্বীপ বলে। নদী মোহনার কাছে বদ্বীপ গড়ে ওঠে। মূল নদী থেকে যেখানে শাখা নদী বিভক্ত হয় সেটাই বদ্বীপের শীর্ষবিন্দু। যেমন আমাদের সুন্দরবন বদ্বীপের শীর্ষবিন্দু হল মুর্শিদাবাদের ধুলিয়ান। এই ধুলিয়ানের এখান থেকেই ভাগীরথী আর পদ্মা দুটি শাখা বিভক্ত হয়ে গেছে। 3 মৃদু ঢালযুক্ত মোহনা, বৃহৎ নদী অববাহিকা, অগভীর নদী মোহনা, ক্ষীণ জোয়ার ভাটা, বেশি লবণতা প্রভৃতি বদ্বীপ সৃষ্টির প্রধান কারণ। গঙ্গা ও ব্রহ্মপুত্রের সম্মিলিত বদ্বীপ পৃথিবীর মধ্যে বৃহত্তম বদ্বীপ। চিত্র নদীচর হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি পরের ভিডিওটিতে আলোচনা করা হবে। সবার আগে ভিডিওটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবেন না। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ বদ্বীপ নিয়ে। বদ্বীপ কি? বদ্বীপ কিভাবেই বা গড়ে ওঠে? বদ্বীপ গঠনের অনুকূল অবস্থাগুলি কি কি? পৃথিবীর বিভিন্ন নদীতে বদ্বীপ গড়ে উঠলেও অনেক নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন? যেমন গঙ্গা নদীর মোহনায় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গড়ে উঠেছে। কেন গড়ে উঠেছে? আবার নর্মদা নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি। কেন গড়ে ওঠেনি? সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওটিতে। প্রথমে আমরা জেনে নেই বদ্বীপ কি। নদীর 3টি গতি। উচ্চগতি, এই উচ্চগতিতে নদী ক্ষয় করে। মধ্যগতিতে বহন এবং ক্ষয় সঞ্চয় অল্প পরিমাণে করে থাকে, এবং নিম্নগতিতে নদীর প্রধান কাজ হচ্ছে সঞ্চয়। নদীর নিম্নগতিতে মোহনার কাছে নদীর গতিবেগ একেবারে কমে যায়। এই অবস্থায় নদী তার বহন করে আনা পলি, কাদা, বালি প্রভৃতি সমস্ত পদার্থই এই অংশে সঞ্চয় করে। এইভাবে সঞ্চয়ের ফলে নদী মোহনার কাছে মাত্রাহীন বা গ্রিক অক্ষর ডেল্টার মতো আকৃতির যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বদ্বীপ বলে। বদ্বীপ সমস্ত নদীর মোহনায় গড়ে ওঠেনি। তার কারণ হচ্ছে বদ্বীপ গঠনের জন্য কিছু অনুকূল অবস্থার প্রয়োজন হয়। কি সেই অনুকূল অবস্থা? 1. পলির পরিমাণ। বৃহৎ নদী অববাহিকা, সুদীর্ঘ নদীর গতিপথ, নদী অববাহিকার নরম শিলার উপস্থিতি, অসংখ্য উপনদীর অবস্থান ইত্যাদির সুবিধা যে নদীতে থাকে
সেই নদীতে পলির পরিমাণ বেশি থাকে, ফলে সেই নদীর মোহনায় বদ্বীপ গঠনের সম্ভাবনা বেড়ে যায়। মৃদু ঢালযুক্ত মোহনা। বদ্বীপ গঠনের জন্য নদী মোহনার কাছে সমুদ্র তলদেশের ঢালকে মৃদু হতে হবে, তাহলে পলি জমা হতে সুবিধা হবে। অগভীর সমুদ্র। সমুদ্র অগভীর হলে তাড়াতাড়ি পলি ভরাট হয়ে বদ্বীপ গঠিত হবে। গভীর সমুদ্রের ক্ষেত্রে পলি ভরাট হতে অনেক বেশি সময় লাগবে। লবণতা ও ঘনত্ব। মোহনার কাছে সমুদ্রের জলের লবণতা ও ঘনত্ব যদি বেশি হয় তাহলে পলি তত থিতিয়ে জমা হতে থাকে। তাহলে লবণতা যদি বেশি থাকে, ঘনত্ব যদি বেশি হয়, তাহলে পলি থিতিয়ে জমা হতে সুবিধে হয়, তারপরে বদ্বীপ গঠনের ক্ষেত্রে সাহায্য করে। শান্ত সমুদ্র। মোহনার কাছে সমুদ্রের স্রোত ও জোয়ার ভাটার প্রকোপ কম হতে হবে, যাতে পলিরাশি অপসারিত না হয়। যদি সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা বেশি হয় তাহলে পলি সেখানে জমতে পারবে না। বিপরীতমুখী সমুদ্র স্রোত ও বায়ু। নদীর মোহনায় নদী স্রোতের বিপরীত দিকে মৃদু স্রোত ও বায়ু প্রবাহিত হলে বদ্বীপ দ্রুত গঠিত হয়। এক্ষেত্রে নদীর সঙ্গে বাহিত পলি দ্রুত থিতিয়ে পড়তে এবং জমতে সহায়তা করে। স্থল বেষ্টিত সমুদ্র। উন্মুক্ত সমুদ্রের চেয়ে আংশিক স্থল বেষ্টিত সমুদ্রে বা ঘেরা সমুদ্র থাকলে সমুদ্রের পলি সঞ্চয়ের পরিমাণ বেশি হয়ে যায় এবং সেটি বদ্বীপ গঠনের ক্ষেত্রে সাহায্য করে থাকে। এই সমস্ত অনুকূল অবস্থা থাকার জন্য গঙ্গা পদ্মা নদীর মোহনায় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গড়ে উঠেছে। আবার মিসিসিপি নদীর মোহনাতে পাখির পায়ের মতো বদ্বীপ গড়ে উঠেছে। নীলনদ নদীর মোহনায় ধনুক আকৃতির বদ্বীপ গড়ে উঠেছে। যে সমস্ত নদীতে এই অনুকূল পরিবেশগুলোর অভাব রয়েছে সেখানে কিন্তু বদ্বীপ গড়ে ওঠেনি। যেমন দক্ষিণ আমেরিকা মহাদেশের ওরিঙ্কো নদী ছাড়া অন্য কোনো নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি। ভারতের নর্মদা তাপ্তি নদীর মোহনাতেও বদ্বীপ গড়ে ওঠেনি। হিমবাহের পরের ভিডিওটিতে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করা হবে। সবার আগে ভিডিওটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।